এই জীবনযাত্রার ব্যয় বিবরণী আপনি কিভাবে দিবেন এটা নিয়ে অনেকেই বুঝেন না যে আইআইটি টিএনবিতে আমাদের জীবনযাত্রার এক্সপেন্ডিচার বিবরণ দিতে হবে। এখন আপনার এই সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে আমি যে জীবনযাত্রার বিবরণগুলো দিব এটা কিভাবে দিব। কারণ আমাদের এখন নতুন আইন এসেছে যে আপনার এই 168 সেকশনে পরিবর্তন এসেছে যে আমাদের ইন ডিটেলসে আমাদের জীবনযাত্রা যাপনের অর্থাৎ লাইফস্টাইল সংক্রান্ত বিবরণগুলো দিতে হবে। তা এখানে এনবিআর যে বিষয়গুলোকে খুব ভালো করে দেখে সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমার ব্যয় দিতে হবে। অনেকে এই জীবনযাত্রা যাপনের যে ব্যয়গুলো আছে, লাইফস্টাইল ব্যয়গুলো, এইগুলো সম্পূর্ণ বলতে হয় নিজের মন গড়া একটি খরচ দিয়ে রাখেন। তো এই নিজের মন গড়া খরচ দিলে এটা কিন্তু কোশ্চেনেবল ম্যাটার। পরবর্তী অডিটে বা যে কোনো প্রসিডিংসে আপনাকে এই সম্পর্কিত প্রশ্ন করা হবে। যারা করদাতা আছেন তাদের জন্য এবং যারা ট্যাক্স লয়ার তাদের জন্য এই সতর্কবার্তা যে আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইল সংক্রান্ত সকল ব্যয়ের ক্ষেত্রে কিছু বিষয় সতর্ক থাকতে হবে। সেই বিষয়গুলো কি কি এটা আপনি অডিট ম্যানুয়ালে দেখতে পাবেন যে ইনকাম ট্যাক্সে যখন আপনার অডিট হয়, রিওপেন হয় বা কোনো অ্যাসেসমেন্ট হয় তখন তারা এই লাইফস্টাইল ব্যয় সংক্রান্ত প্রশ্ন করে। এবং আয়কর গোয়েন্দা যেটা আইটিআইআইইউ তাদেরও ক্ষমতা আছে আপনার এই ব্যয় সংক্রান্ত তথ্যগুলোকে যাচাই বাছাই করা। যদি সেখানে কোনো প্রকার ফাঁকি পায় যে একটি ব্যয় আপনি দেখান নাই, ধরেন আপনি একটি জমি রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন কস্টে আপনার ব্যয় হয়েছে, এই ব্যয়টি দেখাননি, তাহলে কিন্তু তারা এটা নিয়ে প্রশ্ন করবে এবং এটাকে তারা ইনকামে কনভার্ট করে ট্যাক্স করে দেবে। সো আমরা একজন সচেতন করদাতা হিসাবে হলেও আমাদের ব্যয় সংক্রান্ত ইনফরমেশন এখানে দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। এখানে কয়েকটি বিষয় আমরা এনেছি, যেমন আমার এটা পূর্ববর্তী কর বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, কারণ আমার ব্যয়তে একটি কন্টিনিউয়াস প্রসেসে আছে। গত বছর যদি 10 লাখ ইনকাম ব্যয় হয়, এবার হয়তো 12-13 লাখ হবে, এবার হঠাৎ করে আপনি 5 লাখ টাকা নিয়ে আসলেন, এটা কোয়ারিজ হতে পারে। তবে বিশেষ বিবেচনা, যেমন এবার আপনি হজে গিয়েছেন, আপনার ট্রিটমেন্ট হয়েছে, কিছু ক্ষেত্রে খরচ বাড়তে পারে সাধারণত, বাট একটা ধারাবাহিকতা থাকে। এবার পরিবারের সদস্য সংখ্যা কত আপনার ক্লায়েন্টের কাছ থেকে এই তথ্য নিবে, এই অনুযায়ী খরচ আপনার বাড়তে পারে কমতে পারে। এবং বিশেষ করে দেখা যায় এখানে পরিবারের যদি অনেক ফ্যামিলি মেম্বার হয় খরচ বাড়ে, একদম 2 জন তখন একটু কমানোর সুযোগ আছে। এরপরে আপনার খরচের সাথে আয়ের রিলেশন কি, কতটুকু, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি ইনকাম দিয়েছেন 1 কোটি, খরচ দিলেন 5 লাখ, এটা সামঞ্জস্যপূর্ণ হলো কিনা। আপনার ইনকামের সাথে অবশ্যই খরচের একটি ব্যালেন্সিং থাকে। আমরা ইনকাম, বিনিয়োগ এবং খরচ এই তিনটি বিষয়কে একসাথে দেখতে পাই। যেমন আপনি কত টাকা বিনিয়োগ করলেন, কত টাকা ইনকাম করলেন, কত টাকা খরচ করলেন, এটা দিয়েই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ একটি আর্থিক সিনারিও, ওই ব্যক্তির লাইফস্টাইল সম্পর্কিত সিনারিও চলে আসে। তাহলে এখন তার লাইফস্টাইলকে আপনাকে যাচাই বাছাই করে রিটার্ন তৈরি করতে হবে। একজন করদাতার তার ব্যয়ের ধরন, অনেকে দেখা যাচ্ছে যারা আপনারা প্র্যাকটিস করেন করদাতার কাছে এই সমস্ত কোয়ারিজ না করেই তার রিটার্ন তৈরি করে দেন। এখন হচ্ছে আপনারা দেখেন সম্পদের ডাক্তার, এখন আমাদের দেখেন যখন আপনি ডক্টরের কাছে যাবেন তারা কি আপনাকে টেস্ট দিবে না, ভেরিফাই করে তারপরেই তো মেডিসিন সাজেস্ট করবে। আমাদেরও ঠিক এভাবে আগে ক্লায়েন্টের সমস্ত তথ্য যাচাই বাছাই করে তারপরে আমাদের ইনফরমেশন দিতে হবে। আর করদাতা যখন নিজে করবেন তখন এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি আমার অ্যাকচুয়াল তথ্যগুলো দিচ্ছি কিনা, কারণ পরবর্তীতে এগুলো নিয়ে কোয়ারিজ হবে। এরপরে আমার ব্যয়ের সাথে আপনার সম্পদের সামঞ্জস্য, যেটা বললাম যে বিনিয়োগ, ব্যয়, ইনকাম, এগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এরপরে আপনি নিজ বাড়িতে নাকি ভাড়া বাসায় থাকেন, ভাড়া থাকলে ভাড়া বাবদ খরচ দিতে হবে, নিজ বাড়িতে থাকলে আপনার সার্ভিস চার্জ খরচ দিতে হবে, এই বিষয়গুলো ফলো কর। এবার নিজের গাড়ি আছে কিনা, গাড়ি থাকলে গাড়ির একটা ব্যয় হবে, যদি নিজে ড্রাইভ করেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরকম প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে প্রস্তুত করা হবে। এরপরে আপনি পরিশোধিত কর যেটা দিয়েছেন এটার আপনার প্রমাণ থাকতে হবে। এখানে একটা এডুকেশন নিয়ে প্রশ্ন থাকে যে আপনার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে কিনা, কারণ দেখি যে অনেক স্কুলের বেতনই হচ্ছে 2 লাখ 3 লাখ টাকা। তো এখন যদি আপনার ক্লায়েন্টের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এবং তাদের যদি বছরে দেখা যাচ্ছে শুধু মাসিক বেতনই হয় 24 লাখ টাকা, আপনি কত টাকা খরচ রিটার্নে ডিক্লেয়ার করেছেন, খরচ গোপন করেছেন কিনা, এটি নিয়েও কিন্তু আয়কর গোয়েন্দারা তদন্ত করে। তো এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আপনার যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টেলিফোন বিল ইত্যাদি যৌক্তিক কিনা। তাহলে আপনাকে প্রথম বিষয় হচ্ছে যে আইআইটি 10BBতে যতগুলো এক্সপেন্ডিচার আছে প্রত্যেকটি এক্সপেন্ডিচার ইন ডিটেলসে আপনাকে দিতে হবে, খাতুরে দিতে হবে।
প্রত্যেকটি খাতের বিবরণ আপনার রিটার্নে থাকতে হবে। এরপরে রিটার্ন দেওয়ার পূর্বেই আপনাকে এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি বললাম, এটি অ্যানালাইসিস করতে হবে। তারপরে না আপনি রিটার্ন ইনফরমেশন দেবেন। আন্দাজে তো রিটার্নে দেওয়া সম্ভব না। আরেকটি পয়েন্ট আমরা শেষ করবো, যেমন আপনার সম্পদের ইনফরমেশন, যে অ্যাসেট এবং লাইবিলিটি, এই ইনফরমেশনগুলো কিভাবে দিবেন। এখানে তো সকল প্রকার সম্পত্তি আছে, তাই না? আপনার ব্যবসায়িক সম্পদ, অকৃষি সম্পদ, কৃষি সম্পদ, আর্থিক সম্পদ, এমনকি ঋণ, এমনকি আপনার ক্যাশ ইন হ্যান্ড, স্বর্ণ অলংকার, সকল প্রকার অ্যাসেটের তথ্য আপনার এখানে দিতে হবে। তো এই যেটাকে বলা হচ্ছে আইটি 10B। এই আইটি 10B দেওয়ার ক্ষেত্রে আপনার কিছু সতর্কবাণী আছে। দেখেন, এই পরিসম্পদ দায় বিবরণী আইটি 10BB, সেখানেও আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়, খুব ইম্পর্টেন্ট। একজন ব্যক্তির সম্পদ কিভাবে রিটার্নে দেখাতে হয়, সম্পদ কিভাবে সে রিটার্নে দেখাবে, এটা যদি তিনি না বুঝেন যে আমি আমার সম্পদগুলো রিটার্নে কিভাবে দেখাবো, এনবিআর আমাকে পরবর্তীতে এই রিটার্নের সম্পদগুলো নিয়ে কি কি কোয়ারিজ করতে পারে, কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে। আমরা যদি আগেই প্রতিশোধ গ্রহণ না করি, এখন তো আমাদের দেখছেন যে প্রত্যেকটি বিষয়ে আগেই আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আগেই প্রতিষেধক দেওয়া হয়, আগেই ভ্যাকসিন দেওয়া হয়। তো এটা যেমন সত্য, যদি আমরা রিটার্নে এই বিষয়গুলো সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি সতর্ক না থাকি, পরবর্তীতে কিন্তু আমাদের বিপদগুলো চলে আসবে। তো প্রত্যেক করদাতার রিটার্নে সম্পদ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। সে কিভাবে তার সম্পত্তিগুলো প্রদর্শন করছে যা বুঝতে হবে, আইনগতভাবে দেখাতে হবে। তা আইন এখানে কি কি প্রশ্ন করে, যেমন 1 নম্বর হচ্ছে আপনার পূর্ববর্তী সম্পদ বা দায়ের সাথে বর্তমান সম্পদ দায় সামঞ্জস্য আছে কিনা। অনেকে এবছর হঠাৎ করে সম্পদ 1 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, কারণ কি প্রিভিয়াস রিটার্নে ডিক্লেয়ার করে নাই। তো এই ধরনের জটিলতা কিন্তু আছে, তখন আদার রিসিটে সম্পদ দিয়ে রিটার্ন সাবমিট করেছে। এই ধরনের কেস আমরা দেখেছি যে প্রিভিয়াস রিটার্নে একজন করেছে 0 দিয়ে, পরে দেখা যাচ্ছে কি বাস্তবে সম্পদ আছে, তখন সে কি করবে, আদার রিসিটে 1 কোটি টাকা দিয়ে সেই সম্পদ বিল করে দিয়েছে। ব্যাড প্র্যাকটিস। এই ধরনের কাজ করা যাবে না। রিটার্নের সাথে কন্টিনিউশন রাখতে হবে, নিট ওয়েলথের কন্টিনিউশন থাকতে হয়। কারণ আমাদের গত বছরের নিট ওয়েলথ এবছরের ইনকাম, এর উপর ডিপেন্ড করে এবছরের নিট ওয়েলথ ক্রিয়েট হবে। এখানে দান গ্রহণ, বিভিন্ন বিষয়গুলো থাকতে পারে, এগুলো অবশ্যই ডকুমেন্টারি হইতে পারে। এরপর ব্যবসায় মূলধনের পরিমাণের সাথে আমাদের যে ব্যবসায়ের জন্য আলাদা একটি ব্যালেন্স শিট করেছি, সেখানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। বিজনেস আমাদের যে নেচার, যে ট্রানজেকশন, এটার সাথে বিজনেসের সম্পদের সামঞ্জস্যপূর্ণতা হতে হয়। এরপরে নতুন কোনো স্থাবর সম্পত্তি আমরা পারচেস করেছি কিনা, ক্লায়েন্ট পারচেস করেছে এটা ভেরিফাই করবেন। এবং যদি পারচেস করে থাকে, তাহলে সেখানে সঠিকভাবে মূল্য দেখানো হচ্ছে কিনা। অনেক সময় আমরা একটা জমি কিনি, জমিতে দলিল ভ্যালু অনেক সময় কম থাকে, আমরা সেই ভ্যালুতে দেখাই, তখন দেখা যাচ্ছে তার বৈধ সম্পদটা এখানে অবৈধ হয়ে গেল, কারণ সে ইনকাম করেছে 5 কোটি টাকা, তার আছে, কিন্তু দলিল দেখাচ্ছে 2 কোটি টাকা। পরবর্তীতে এনবিআর বা আয়কর গোয়েন্দা বা সিআইসি বা ডিজে ইন্সপেকশন এটা নিয়ে ইন্সপেকশন করে যখন বের করবে যে তার অ্যাকচুয়াল ভ্যালুতে যা দেখায়নি, তার জন্য কিন্তু বিপদ হয়ে যাবে। তার রিটার্ন তৈরি করার পূর্বেই আমাদের এই বিষয়গুলো সতর্ক হতে হয়। এবার বিনিয়োগ আছে কিনা, যেমন আমাদের নতুন করে এবছরে কোনো খাতে বিনিয়োগ করেছি কিনা, কোনো শেয়ার কিনেছি কিনা, কোনো ধরনের সঞ্চয়পত্র পারচেস করেছি কিনা, বা অন্য অন্য খাতে যে সম্পদ ছিল, যেমন বিল্ডিং ছিল, বিল্ডিং এ কনস্ট্রাকশন করেছে কিনা, নতুন বিনিয়োগ আছে কিনা। যদি বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকে, সেখানে পিডব্লিউডি রেট অনুযায়ী ফলো করা হয়েছে কিনা, সেই অনুযায়ী বিনিয়োগগুলো দেখানো হয়েছে কিনা। তো এই যে প্রত্যেকটি এই অর্থ বছরের মধ্যে যে বিনিয়োগগুলো হয়েছে, এটা এটা বলতে কিন্তু রিভেটেবল ইনভেস্টমেন্ট না, টোটাল ইনভেস্টমেন্ট। সে এফডিআর এ বিনিয়োগ করতে পারে, সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে, সে তার প্রপার্টিতে বিনিয়োগ করতে পারে, রি ইনভেস্টমেন্ট হইতে পারে। প্রত্যেকটি বিষয় আপনাকে যাচাই বাছাই করে, আপনাকে আনসারিং করে, এই প্রশ্নগুলো সলভ করে কিন্তু আপনাকে আইটি 10B পূরণ করতে হবে। আপনি রিটার্ন আসছে, আপনি আইটি 10B পূরণ করে সাবমিশন করে দিচ্ছে, এটা নয়, এটা 5-10 মিনিটের কাজ নয়। একটা রিটার্ন তৈরি মানে ওই ব্যক্তির সমগ্র আর্থিক জীবনের পূর্ণাঙ্গ একটি কনসেপ্ট, পূর্ণাঙ্গ একটি ধারণা আপনার থাকতে হয়, এবং সে অনুযায়ী ডিক্লেয়ার করতে হয়। অনেকে রিটার্ন সাবমিশন বলতে বোঝায় যে এনবিআর কে আমরা একটি সাবমিট করলাম, বাস্তবতার সাথে মিল নেই। এই সুযোগ এখন থাকছে না, কারণ এখন আমাদের তো দেখছি যে এপিআই চলে আসছে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এপিআই এর মাধ্যমে আপনাকে রিয়েল টাইম যে ডেটাগুলো আছে,
এই তথ্যগুলো তাদের কাছে চলে যাবে। সো আপনি সম্পত্তি হাইড করার যে চিন্তা করেছেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে আপনার বাস্তবিক ইনফরমেশনের মিল আপনাকে অবশ্যই থাকতে হবে। এবার গাড়ি বা অন্য অন্য যে সম্পদ যদি সংযোজন করে নতুন পারচেস করে, সেই তথ্য, যেমন গাড়ি কিনেছেন, গাড়ির শুধু মূল্য দিয়েছেন, গাড়িতে রেজিস্ট্রি খরচ যা দিয়ে দেননি আপনি, বা গাড়ির মূল্য কম দিয়েছেন, ভ্যালু আননোন রেখেছেন সম্পত্তির, এই কাজগুলো, এই ভ্যালু আননোন, মূল্য অজানা, এই শব্দগুলো ব্যাড প্র্যাকটিস। এটা কোনো আইনেই ছিল না। কেন যে করেছে আগে যারা প্র্যাকটিশনার, এটা আমারও জানা নেই, এবং করদাতারও এইভাবে প্র্যাকটিস করে আসছেন। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত একটি কাজ, এই কাজটা আমাদের করা যাবে না। এরপরে এই যে প্রদর্শিত নগদ, অনেকে আমাদের ক্যাশ ইন দেখায় যে 1 কোটি, 2 কোটি, 5 কোটি ক্যাশ ইন হচ্ছে, কেন হচ্ছে, ওয়াই? এটা বুঝতে হবে। যদি আপনি রিটার্ন সঠিকভাবে করেন, আপনি যদি আপনার ইনকাম অ্যাসেট সঠিকভাবে প্রদর্শন করেন, ক্যাশ ইন হ্যান্ড বাড়ার কোনো প্রশ্নই আসে না। এবং ব্যাংক ব্যালেন্স, অনেকে ব্যাংক গোপন করেন, 10টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 2টি রিটার্নে আছে, 8টি রিটার্নে নাই। তাহলে এই যে যে 8টি আপনার রিটার্নে নাই, এটা তো অপ্রদর্শিত হয়ে গেল, এটা কনসিল করলেন। এই কনসিলমেন্ট করার কারণে কিন্তু এটা আপনার ইনকামে ট্রিট হয়ে যাবে, যেটা শুধু ব্যালেন্সে ছিল, এটা হয়তো আপনি দিতে পারতেন। তা আপনাদের এটা ভাবার সুযোগ নেই যে আমার ব্যাংকের তথ্য আমি দিব না, কম দিব, আহ, এটাতে আমি পার পেয়ে যাব। এটা কোনো না কোনো সময়, এটা 30 বছর পরে হলেও আপনার এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইনবিআর করতে পারে। এনবিআর কিন্তু এখন যে কোনো সময় প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তবে 212 ধারা যেটা বুঝেছেন, এটা ব্যাখ্যা হলো যে কোনো সময় প্রশ্ন করলেও প্রিভিয়াস 6 ইয়ার অ্যাসেসমেন্ট করবে। এরপরে নতুন কোনো ঋণ, দায়, এই লোনটাকে সঠিকভাবে দেখাতে হয়, এবং কোন ধরনের ঋণ, পার্সোনাল ঋণ থাকলে সেখানে বিধান আছে। এই প্রত্যেকটি অ্যানালাইসিস করে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তাহলে আমাদের এই রিটার্নে যে 7টি স্টেপ, 7 ধরনের ইনফরমেশন চাই, এটা আমরা দেখলাম যে এই ইনফরমেশনগুলো চাই, এগুলোকে সঠিকভাবে দিতে হবে। এরপরে প্র্যাকটিক্যালি আমরা শিখবো যে কিভাবে ইনফরমেশনগুলো আমরা রিটার্নে দিব প্রত্যেকটি আয় অনুযায়ী।